সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু। 60 দিনে ফল দিতে চায় সরকার। প্রশ্ন ফাঁস এড়াতে শক্ত ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট অস্ত্র উদ্ধার না হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা। ঠিকাদারি মেলে কোটেশনে লাগে না দরপত্র, কাজ শেষ না করেই মিলছে অর্থ। অভিযোগের তীর রাজশাহী বিএমডি এর বিরুদ্ধে। অভিযোগের পাহাড় বরিশাল শেরে বাংলা মেডিকেলের বিরুদ্ধে। কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা, দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। সকালে ঢাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। বলেন, গুজব শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে। অতীতে যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস ও গুজব তৈরি হয়েছে সেগুলো নজরদারি চলছে। এ সময় 2 মাসের মধ্যে ফল প্রকাশের কথাও জানান তিনি। এ নিয়ে আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 3,715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। নকলমুক্ত পরিবেশে নিশ্চিতে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। তবে পরীক্ষা 1 মাস দেরিতে শুরু হওয়ায় এবং রুটিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। একদিকে সুবিধা হয়েছে ওদের, ওরা সময় পেয়েছে, ওরা আর প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে পারছে। আসলে দেরিতে হলে খারাপ, মানে মার্চে হয়ে যাওয়ায় ভালো ছিল, তো তখন রোজা ছিল, সঙ্গত কারণে হয়তো একটু পিছাইছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। পরে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথাও জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এই সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, সবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও হলের শিক্ষকদের তদারকি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় পরীক্ষার্থীরা। সাজেশন যেরকম দিয়েছে বিহার এক্সপার্টসরা, ওখান থেকে এসেছে আর কি, মানে একদম আউট অফ সিলেবাস আসেনি। আলহামদুলিল্লাহ ভালো, কোশ্চেন খুব ভালো ছিল। হ্যাঁ, কোশ্চেন কমন ছিল, গার্ড করা ছিল, বাট টিচার অনেক ফ্রেন্ডলি এন্ড হেল্পফুল ছিল। হার্ড হয়েছে এন্ড কমন পড়ছে, বাট যতটুকু আশা করছিলাম অতটুকু কমন পড়ে নাই। আমরা যে সাজেশন পাইছি সেখান থেকে আমরা পুরোপুরি কমন পাই নাই। এটা আমাদের একটা ব্যর্থতা বা আমাদের একটা ব্যাড লাক বলতে পারেন। আগামী 13 মে শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে 15 থেকে 22 মে পর্যন্ত। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। বরিশালে প্রথম দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, লিখিত পরীক্ষা সহজ হলেও এমসিকিউ কঠিন হয় কিছুটা চিন্তিত তারা। শুধু এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে আর সিকিউ ইজি হয়েছে। প্রশ্ন এমসিকিউ কঠিন ছিল কিন্তু সৃজনশীল সহজ হয়েছে। বরিশালে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে 16 ভিজিল্যান্স টিম কাজ করছে মাঠে। অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। প্রশ্ন পদ্ধতি, সিস্টেম এবং কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে খুশি রংপুরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা। বলছেন, প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারার কথা। রাজশাহীতে নতুন সিলেবাসে পরীক্ষা ভালো হয়েছে বলছেন শিক্ষার্থীরা। যশোরের কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগে থেকেই পরীক্ষার্থীরা ফাইল হাতে ভিড় করতে শুরু করে। কেন্দ্র সচিবের অনুমতি পেতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেন পরীক্ষার হলে। ময়মনসিংহে সকাল 8টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে আসেন জেলা প্রশাসক। জানান কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী 13 মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্ট লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে আকস্মিক সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় অস্ত্র উদ্ধারে সরকার চেষ্টা চালাচ্ছে জানিয়ে কেউ আইন নিজের হাতে নিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এর আগে থানা প্রাঙ্গণে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সড়ক পথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয় এটা তাদের এই ব্যবস্থা আরো। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, কখন শুরু হবে সংহতি শোভাযাত্রা? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কিছুক্ষণ পরেই সংহতি যে র্যালিটি বিএনপির পক্ষ থেকে, সেই র্যালিটি আসলে আপনার শুরু হবে। এখন মঞ্চে যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং এছাড়া যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বক্তব্য দেবেন, এবং এই বক্তব্যের পরেই এই ইসরায়েলের যে গণহত্যা, ফিলিস্তিনের সেই গণহত্যার যে প্রতিবাদে যে আজকে যে বিএনপি সংহতি র্যালি ডাক দিয়েছে, সেই সংহতি র্যালিটা কিন্তু কিছুক্ষণ বাদেই আপনার এখান থেকে শুরু হয় এবং এটি আপনার শান্তিনগর মোড় হয়ে বাজার হয়ে এবং এটি বাংলা মোটর থেকে শেষ হবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এখন কিন্তু আপনার বলি যে এই আপনার নয়াপল্টন থেকে শুরু করে এই প্রতিবাদ জানাতে কিন্তু আপনার নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এবং এদিকে আপনার বহুদূর পর্যন্ত কিন্তু আসলে আপনার যে বিএনপি যারা নেতাকর্মী সহ সাধারণ যারা জনগণ তারা কিন্তু আসলে একত্রিত হয়েছেন এবং সেই সাথে কিন্তু আপনার তারাও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন আপনার এই সংহতি জানাতে। এবং আপনাদের একটু বলে রাখি যে আসলে এই তারা কিন্তু বিএনপি কিন্তু এর আগে এই বিভিন্নভাবেই কিন্তু আসলে এই প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সেই সাথে মুসলিম উম্মাহ যারা মুসলমান ধর্মের মানুষ যারা এই ফিলিস্তিনের যে আপনার নারীকে হত্যা চালিয়েছে ইসরায়েল, সেই তার বিরুদ্ধে যে আসলে যারা প্রতিবাদ জানিয়েছে সবার সাথে একতা ঘোষণা করেন কিন্তু খণ্ড খণ্ডভাবে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আজকে কিন্তু আপনার বিএনপি কিন্তু আসলে তারা রাজনৈতিকভাবেই কিন্তু তারা আসলে এই প্রতিবাদ ও সংহতি তারা জানাতে কিন্তু আজকে র্যালি আয়োজন করেছে এবং এটি শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা ছাড়াও কিন্তু ঢাকার বাইরে কিন্তু প্রতিটা জেলা শহর এবং মহানগরে কিন্তু এক জায়গায় কিন্তু আজকের এই প্রতিবাদ ও সংহতি কিন্তু জানাবে, এমনটা আসলে তারা কিন্তু আমাদেরকে এর আগেই জানিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ নাইটিঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু পুরোপুরি কিন্তু আপনার একেবারেই কিন্তু এক ধরনের জনসংযোগ পরিণত হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যদি একটু বলি যে আজকে কিন্তু আপনার এই সংহতি জানাতে ইসরায়েল আসলে যে গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনিদের এবং নির্বিচারে আসলে মানুষ মারছে, সে শিশু হত্যা করছে, তারই প্রতিবাদে কিন্তু আজকের তারা এই সংহতি র্যালি। এবং তারা বলছেন যে এখানে যারা আগত যারা নেতাকর্মী রয়েছে এবং সেই সাথে সাধারণ জনগণ যারা রয়েছে তারা বলছেন যে আসলে এই মুসলমান হিসেবে নয়, শুধুমাত্র কোনো ধর্ম নয় এবং কোনো দল নয়, দলমত নির্বিশেষে কিন্তু আসলে তারা আজকে এই সংহতি জানাতে এখানে এসেছেন। এই ছিল আমার কাছে রাজধানী নয়াপল্টন থেকে সর্বশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গাজা ইসরায়েলের বর্বরতা নৃশংস গণহত্যার প্রতিবাদে খুলনা, বরিশাল ও কুমিল্লায় বিএনপির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি, শাকিল মাহমুদ ও সুমন কবির। শুরুতে যাচ্ছি বরিশালে। শাকিল, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন।
দেখুন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ কিন্তু উত্তাল হয়ে উঠেছে বরিশাল, কারণ আজ প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে কিন্তু বরিশাল বিএনপি। এরই মধ্যে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া শিকদারের নেতৃত্বে কিন্তু জেলা স্কুলে আসলে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো জেলা স্কুল মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ একটা বড় সমাগম হয়েছে লোকজনের, এবং সবাই কিন্তু এখানে ইসরায়েলি পণ্য যেসব আছে সেগুলো বয়কট সহ বিভিন্ন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা একটু যুক্ত হতে চাই মহানগর বিএনপির সদস্য সচিবের সাথে, কি কারণে আজ এত বড় প্রোগ্রাম করছেন একটু জানতেই চাচ্ছি আপনার কাছে, পাশাপাশি কি আহ্বান জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে গাজায় যেভাবে বর্বরচিত হামলা হচ্ছে, নারী শিশু কেউ এর থেকে রেহাই পাচ্ছে না, বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে। এটা যুদ্ধের নিয়মের পরিপন্থী। এরই প্রেক্ষিতে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ করেছেন আজকের বাংলাদেশের সমস্ত মহানগরে এক এ বিষয়ে আলোচনাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি জানাবেন আপনার সেখানে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কুমিল্লার তরুণ প্রজন্মের অহংকার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব নিজামুদ্দিন কায়সার আহ্বায়ক আসলে আহ্বায়ক কথা বলবেন। আসলে মহানগর বিএনপির যে আহ্বায়ক সদস্য সচিব আসলে আমাদের কথা বলবেন। আসলে আপনাদের সংহতি প্রতিবাদ কি বলবেন? আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা জানেন যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আজকে যে শিশুদের গণহত্যা চলছে, নির্মম নির্বিচারে যে মুসলমানের উপরে যে আজকে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড চলছে, সেই সমস্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আজকের এই আমাদের র্যালি কিছুক্ষণের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালিতে কুমিল্লার সর্বস্তরের জনগণ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী এবং সর্বস্তরের মুসলমান থেকে শুরু করে সর্বস্তরের জনগণ সেই র্যালিতে কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবে। যেটা বলছিলেন দক্ষিণ জেলার সদস্য সচিব কথা বলবেন, আপনারা এই ইসরায়েলের বর্বরতা হামলার যে প্রতিবাদ আপনার যে আয়োজন, আসলে কি বলবেন এই বিষয়ে? আমরা এই ইসরায়েলিদের বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে সারা বিশ্বের মুসলিমদের সাথে এই বাংলাদেশের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ মুসলিম সমাজকে নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে সারা দেশব্যাপী এই বিক্ষোভ মিছিল একযোগে চলছে। আমরা আশা করব যে ইসরায়েলি বর্বর গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের মতো বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে। যেটা বলছেন সুমন, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আলোচনাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি জানাবেন খুলনায় বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে। ইসরায়েলি যে বর্বরতা আসলে হামলা ফিলিস্তিনিতে হচ্ছে এবং গাজা এবং রাফায়, এর প্রতিবাদেই কিন্তু খুলনা মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এখন চলছে নগরীর শিববাড়ির মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু নগর সহ 9টি উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে এসে কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাতে এসেছে। পাশাপাশি কিন্তু এখানে কেন্দ্রীয় নেতারাও, এখানে বিএনপি নেতারা এসেছে এবং তারা কিন্তু এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটি একটি অমানবিক এবং বর্বরতা বলে তারা কিন্তু বারবারই বলছে। এবং এই প্রতিবাদ শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের মুসলিম দেশগুলোতে কিন্তু আসলে একত্রিত হওয়া উচিত বলে দাবি করছে বিএনপি। আমরা যেটা এখানে জানতে পেরেছি যে মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের পর কিন্তু এখান থেকে একটি বিক্ষোভ র্যালি কিন্তু নগরী প্রদক্ষিণ করবে, এমনটি জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীর যে শিববাড়ির মোড় আছে, এটা কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে বিএনপি নেত্রী কিন্তু আসলে, এবং তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে কিন্তু তারা আসলে এই প্রতিবাদ সমাবেশে সহমত পোষণ করার জন্য আসছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।
গাজা ইসরায়েলে বর্বরতা নৃশংস গণহত্যার প্রতিবাদে খুলনা, বরিশাল ও কুমিল্লায় বিএনপির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2 ভাই গুমের ঘটনার মামলায় তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার ধোবরা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। 2016 সালে পুলিশের হাতে গুম হন মিজানুর রহমান এবং তার ভাই রেজাউল করিম। রাজনৈতিক কারণে তখন মামলা না হলেও সরকার পরিবর্তনের পর মামলা করে পরিবারটি। এরপর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের। বিক্ষোভে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আমাকে হ্যারাসমেন্ট করতে না পেরে বিগত সালে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে ভাইরা আমার। তবু স্বৈরাচারী সরকারকে উৎসাহিত করার জন্য আওয়ামী লীগ গন্ডা বাহিনী ক্ষান্ত হয় নাই। আমার ছোট ভাই রেজাউল করিমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের MBA করা ছাত্র SS প্লাজা ছাত্রবাস থেকে রাতে আন্ধারে গাজী SI মুয়াজ্জেমের নেতৃত্বে একদল আইন শৃঙ্খলা বাহিনী তাকে জোর করে পিস্তল দেখে ধরে নিয়ে গেছে ভাই। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার রাতে খবর পেয়ে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল হাসান লালমনিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায় তার নামে ঢাকায় হত্যা চেষ্টা সহ 2টি মামলা এবং লালমনিরহাটে 3টি মামলা রয়েছে। জনাব মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদকে আমরা গ্রেপ্তার করি। তার নামে এখানে আমাদের বিএনপির হামারবাড়ি অফিস মামলার সে যার নামে আসামি। এছাড়াও মহেন্দ্রনগর বিএনপির অফিস ভাঙা এবং মহেন্দ্রনগরের দোকানপাট ভাঙার মামলার সে আমাদের তদন্তপ্রাপ্ত আসামি। এছাড়াও ঢাকাতে তার লালবাগ থানায় তার নামে হত্যা ও মিরপুর থানায় তার নামে হত্যার চেষ্টার মামলা রয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের BMDতে 8 কোটি টাকার কাজ করা হয়েছে কোটেশনে। দরপত্র আহ্বান না করেই পছন্দের ঠিকাদারকে দেওয়া হয়েছে কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কাগজে কলমে মাঠ পর্যায়ের কাজ শেষ দেখানো হয়েছে, কিন্তু এখনো চলছে অধিকাংশ কাজ। কার্যাদেশ দেওয়া বাকি আছে আরও কিছু কাজের। নাটোর থেকে সহকর্মী খান মামুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে 8 কোটি টাকার কোটেশনে কাজ দিয়েছেন পছন্দের ঠিকাদারদের। অভিযোগ আছে কাজ শেষ না করেই ঠিকাদারদের 175 কোটি টাকা তুলে নিতে সহায়তা করেছেন BMD এর নাটোরের প্রকল্প পরিচালক সুমন্ত বসাক। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নতুন বাজার এলাকায় হাইড্রোলিক ড্রাম নির্মাণের কাজ শুরুই হয়েছে গত বছর। কাজটি পায় সুপারস্টার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 175 কোটি টাকার এই প্রকল্পটি 2019 সালে শুরু হয়ে 2023 সালের জুনে শেষ হওয়ার কথা। পরে গত বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় 8 কোটি টাকা। আমি সুইচ গেটের কাজ কিছুদিন ধরে করছি, মানে ইনারা যখন ডাকে তখনই আমরা কাজ করি, ইনারা যখন ডাকে না তখন আমরা কাজ করি না। অভিযোগ আছে প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ পাওয়া 8 কোটি টাকা নিজের ইচ্ছামতো খরচ করেছেন প্রকল্প পরিচালক। দরপত্র আহ্বান না করে কোটেশনে পছন্দের ঠিকাদারকে দিয়েছেন কাজ। তবে প্রকল্প পরিচালকের দাবি সবকিছু হয়েছে নিয়ম মেনে। না না, টেন্ডারের কাজও হয়েছে, সবকিছুই তো হয়েছে। টেন্ডার করছেন আপনি, তাই তো? হ্যাঁ, টেন্ডারও করা হয়েছে, সবকিছুই করা হয়েছে, কাজ তো শেষই। না, কাজ এখনো চলছে, কিন্তু আপনি দেখাইছেন যে না না, কাজ চলছে না। মাঠে যায় দেখেন, কাজ নাই। না না, আমার কাজ এখন নাই, মাঠে কাজ নাই, আপনি দেখতে পাবেন। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো চলছে কাজ। প্রকল্পের কাজ শেষ দেখানোর কারণে এখন ঠিকাদারদের নামে গত বছরের 26 ডিসেম্বরের তারিখ দিয়ে চেক ইস্যু করছেন প্রকল্প পরিচালক। স্থানীয়রা বলছেন ঠিকাদারের লোকজনদের দিনের বেলা দেখা না গেলেও রাতের আধারে এসে কাজ করেন তারা। সিমেন্ট কম দিয়ে শুধু বালু দিয়ে কাজ করতেছে। আপনারা সরজমিনে দেখেন, দিনে 2-1টা মিস্ত্রি সামান্য একটু কাজ করে, অধিকাংশ সময় রাত্রে এরা কাজ করে। যে পরিমাণ সিমেন্ট আর হলে দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না এখনো। আপনার দেখেন জায়গায় জায়গায় খসে পড়ছে। আসলে কাজটা ছিল 19 সাল থেকে 23 সালে শেষ করার কাজ। কাজটা শুরু হয়েছে 24 সালে। 24 সাল গত হয়ে যাওয়ার পরেও 25 সালে এখনো কাজ শেষ হচ্ছে না। 20% কি 30% কাজ হয়েছে, বাদ বাকি 70% কাজ হয়নি। তো আমরা যেটা জানতে পারছি যে এটার কাজ মোটামুটি সব আগের বাজেটের টাকা তুলে নিয়েছে এবং পরে যেটা এক্সটেন্ড বাজেট
8 কোটি টাকা, সেই টাকাটাও ঈদের আগের শেষ কর্মদিবসে উঠায় নিয়েছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন, পাবলিক প্রকিউরমেন্ট মেনে কাজ না করা বড় ধরনের অপরাধ, আর তা যদি হয় অর্থ তসরুপের মতো ঘটনা, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। যে পরিমাণ অর্থ দিয়ে কাজ করা হয়েছে, এটা মানে আমি যদি সরকারের যে ক্রয় নীতির কথা বলি, সেই জায়গা থেকে চূড়ান্ত মাত্রায় এটা দুর্নীতির একটা উদাহরণ হইয়া থাকবে বলে আমার কাছে মনে হয়। একটা কোটেশন মানে কি, আপনি 5 লাখ টাকার অধিক হলে আপনাকে ওপেন টেন্ডারে যেতে হবে, সেক্ষেত্রে আপনি কোটি কোটি টাকার কাজ একটা কোটেশনের মধ্যে দিয়ে করে ফেলবেন। এইটা বাংলাদেশের কোনো আইন দ্বারাই কিন্তু এটাকে আপনি স্বতঃসিদ্ধভাবে করাইতে পারবেন না। স্থানীয়দের দাবি, বিএমডির এসব প্রকল্পের কাজ শেষ না হয় ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। অভিযোগের শেষ নেই বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। ওষুধ সংকটের পাশাপাশি রয়েছে শয্যা সংকট। যন্ত্রপাতির অভাবে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকেই করছেন রোগের পরীক্ষা, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ঘড়ির কাঁটায় সকাল 9টা, দীর্ঘ এ লাইন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর আবার চিকিৎসকের পরামর্শ নিতে দাঁড়াতে হয় লাইনে। অভিযোগ আছে বহির্বিভাগে যথাসময়ে চিকিৎসক না পাওয়ার। অনেক রোগী অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। আসছি মেডিকেলে মনে করেন 7:30 বা 8টার দিক দিয়ে এরকম হয়ে বাজবে, আর 9টা বাজে দাঁড়াইছি, এখন পর্যন্ত দেখাইতে পারতেছি না। এই সীমিত সময়ের ভিতরে এত রুগী এত দেখতে পারে না, রুগী তো সবাই দেখাইতেও পারে না, এখানে অনেকে আছে না দেখাইয়ে চলে যেতে হবে। সিরিয়াল অনেক, আমরা সকাল থেকে আসছি অনেক পর্যন্ত সিরিয়াল এই পর্যন্ত আসছি, এখন কখন আমরা শেষ পর্যন্ত পাবো কিনা, দেখাইতে পারবো কিনা, ছাড়া থাকবে কিনা, আমরা এটা আশঙ্কা বোধ করতেছি। এদিকে প্রয়োজনীয় ঔষধ প্রায় সময়ই পাওয়া যায় না হাসপাতালে। বেশ কয়েকটি মেশিন অচল থাকায় ভোগান্তি পোহাতে হয় রোগ পরীক্ষায়ও। এই সুযোগ লুফে নেন হাসপাতালের পাশের ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র। এখানে থাকে না সব ঔষধ, যেটা দামি ঔষধ সেটা বাইর করলে কেনা লাগে। ঔষধ এই যে 3-4টা ঔষধ পাইছি, আর 3টে ওষুধ পাই নাই। সরকারি মেডিকেল থাকা সত্ত্বেও আমাদের সকল ওষুধ তো বাইরে থেকে নিতে হয়, এবং যত টেস্ট আছে সকল টেস্ট তো আমাদের বাইরে থেকে করতে হয়। বহির্বিভাগের চেয়ে আরও করুণ অবস্থা হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীদের। শয্যা সংকট থাকায় অধিকাংশ রোগীকে চিকিৎসা নিতে হয় মেঝেতে। আমি যতটা সম্মুখীন হয়েছি যে আমার বোনের সিজারের জন্য এ জায়গায় আসছি, আসার পরের থেকে যখন অপারেশন থিয়েটারে নিছে, অপারেশন সাকসেস হওয়ার পরে তারা 1000 টাকা বকশিশ চাচ্ছে। প্রত্যাশিত সেবা নিশ্চিতে এবং হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের যে মেডিকেলের যে একটা সিস্টেম, এটা একাডেমিক হসপিটাল, একটা সার্ভিস হসপিটাল, সবগুলো এই আবহাওয়াটা নষ্ট হয়ে যাবে। ছাত্রদের শিখাবে কি, ভবিষ্যতে আপনি ডাক্তার পাবেন না, তখন ভালো নার্স পাবেন না, এ সবই তো আমাদের দেখতে হয়। তো ওই গ্যাপটা আসলে গ্যাপ থাকে না, যদি কেউ গ্যাপে থাকে আবার সে চলে আসে কিছুক্ষণ পরে, আর যদি আমাদেরকে ইনফর্ম করার আগে আমরা কিন্তু ওখানে আরেকজনকে পাঠিয়ে দিই। কাগজে কলমে 1000 শয্যার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে রোগী ভর্তি থাকে 2000, আর বহির্বিভাগে সেবা নেন 3000-এর বেশি রোগী। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। মৌলভীবাজারে আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়ার হত্যাকাণ্ডকে মিসকিলিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, মৌলভীবাজার সদর উপজেলা খালিশপুর এলাকায় নজির মিয়ার সাথে প্রতিবেশী সিকিউরিটি গার্ড মিসবার জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই সূত্রে মিসবাকে চা শ্রমিক নাইডুর মাধ্যমে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা করে নজির মিয়া। মূল টার্গেট মিসবাহ হলেও ভাড়াটিয়া খুনিরা ভুল করে সুজন মিয়াকে হত্যা করে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরবনের মাল্লাখালী এলাকা থেকে অপহৃত 6 নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। করিম শরীফ ডাকাত বাহিনী 16টি নৌকা সহ তাদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে প্রত্যেকের কাছে 10,000 টাকা দাবি করেছিল। এ খবরে বুধবার বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে উদ্ধার করা হয় জেলেদের। উদ্ধারকৃতরা সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 9 এপ্রিল 2025 তারিখ সকাল 11টাতে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার তেঁতুলজোড়া ইউনিয়নের ভরারি ভার্টেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ভোরে একদল ডাকাতের প্রস্তুতির খবরে তারা এই অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যান সহ 5 জন ডাকাতকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।